কিন্তু এখন আইন শক্তিশালী হওয়ার কারণে, নারীরা শক্তিশালী হওয়ার কারণে, আইন তাদেরকে সুনির্দিষ্টভাবে প্রতিকার দেওয়ার কারণে আজকে তারা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। যদি কোনো কারণে তাদের উপর অত্যাচার হয়, নির্যাতন হয়, তারা সহজে আইনের আশ্রয় নিতে পারে। তো প্রথমত যে যৌতুকের যে বিষয়টি, এটি আপনাদের রাখাইন সম্প্রদায়ের যারা আদিবাসী যারা রয়েছেন তাদের বিয়ে আর আমাদের বিয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যৌতুকের মূল বিষয়গুলো সবচাইতে বেশি নির্যাতিত হয় মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে, আজকে যে অনুষ্ঠান রয়েছে এটার মাধ্যমে মেসেজটা তাদের কাছেও যাবে যে আমাদের যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তারাও এই ব্যাপারে অনেক নির্যাতিত হয়ে থাকে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ভাবে টাকা পয়সার জন্য চাপ প্রয়োগ করতে পারে। আপনাদের এখানেও হয়তো করে থাকে এরকম। তো তোমার দায়িত্ব নিয়েছি, তোমার ওখান থেকে বাড়ি থেকে এটা নিয়ে আসতে বলো, ফ্রিজ দাও, টিভি দাও, ওয়াশিং মেশিন দাও, বা আমি গাড়ি নেব, বা ব্যবসা করব, বা বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা অসহায় স্ত্রীর পরিবারের কাছ থেকে টাকা দাবি করে থাকে। এমনকি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটা দেখা যায় যে বিয়ের পরেও যৌতুকের সরাসরি যৌতুক নাম দিয়ে হোক বা না হোক, স্ত্রীর পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়ে থাকে। অর্থাৎ ঈদের সময় কাপড় চোপড়ের জন্য আমাকে এত টাকা দাও, অথবা কোরবানির সময় গরু দাও, তারপরে রোজার সময় আমাকে ইফতার সামগ্রী দাও। একজন অসহায় পিতার পক্ষে অনেক সময় দেখা যায়, সবার পক্ষে তো সচ্ছল পরিবারের না, অসহায় পরিবারের পক্ষে এটা অনেক বড় ধরনের একটি বার্ডেন, অর্থাৎ বোঝা হয়ে যায়। তো সুতরাং এগুলোকে আমরা কাল্পনিকভাবেও যদি ধারণা করে নিই, এটাও এক প্রকারের যৌতুক। অর্থাৎ একজন অসহায় পিতার পক্ষে এই টাকা যোগান দেয়া, এই রকম সামগ্রী যোগান দেওয়াটা অনেকটা কঠিন ব্যাপার। তো সুতরাং এর বাইরেও সরাসরি টাকাও অনেক সময় দাবি করে থাকে, এবং যদি তাদের সেই যে চাহিদা সেটা যদি পূরণ করা না হয়, তাহলে সেই পুত্রগুলি কপালে জুটে অনেক নির্যাতন। আর এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার যে একটি শক্তিশালী আইন করেছে নারীদের জন্য, সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এই আইনের অধীনে একজন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারে। সেটি কক্সবাজারে রয়েছে। যেহেতু আমরা কক্সবাজার জেলার, সুতরাং কক্সবাজার জেলাতে এই মামলাটি দায়ের করা যায়। যদি আপনার স্বামী টাকার জন্য আপনার গায়ে হাত তুলে আপনাকে নির্যাতন করে, আপনি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্থানীয় যে সদর হাসপাতাল রয়েছে সেখানে একটু চিকিৎসা নিতে হবে। সেখানে চিকিৎসা নিয়ে আপনি ট্রাইব্যুনালে গিয়ে আপনি মামলা করতে পারেন। আদালত আপনার মামলাটি অবশ্যই গুরুত্ব সহকারে নেবে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে সমাজে এই যৌতুকের যে বিষয়টি, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের প্রথমেই দরকার সামাজিক সচেতনতা। মানুষকে বোঝাতে হবে, আপনার স্বামীকেও আপনারা বা আপনাদের যারা পুরুষ শাসিত সমাজে যারা এরকম নির্যাতন করে, এমনটা নয় আপনার পরিবার আপনাকে নির্যাতন করছে না, তার মানে এই নয় যে আপনার পার্শ্ববর্তী যিনি দিদি বা আপনার প্রতিবেশী তাকে নির্যাতন করা হচ্ছে না। সুতরাং তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন, তাতে তাদের পাশে থাকবেন। আপনাদের ধর্মেই তো বলা আছে যে আপনারা সবাই তো বুদ্ধ ধর্মাবলম্বী, সেখানে প্রথমে বলা আছে যে বিশ্ব শান্তি বুদ্ধ ধর্মের মূলনীতি। এটা সত্য কিনা? তো শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের একজনের উপর যদি আঘাত আসে, আপনারা সবাই মিলে সেটার প্রতিবাদ করবেন, তাকে সহযোগিতা করবে। হয়তো তখন বলবে আমাদের সংসারে তুমি না ঢুকানোর কে, সেটা বড় কথা না। আপনি তাকে সাহস দেবেন যে আইন আমাদেরকে এটা পারমিট করেছে যে কেউ যদি অন্যায় শিকার হয় তার প্রতিবাদ করতে, এবং প্রয়োজনে তার পক্ষে আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারি, এটাও আমাকে রাইট দেয়া হয়েছে। তো সুতরাং এই বিষয়টা, যৌতুকের যে বিষয়টা, তাহলে শাস্তিটাও আমাদের জেনে নিতে হবে। যদি যৌতুকের কারণে কাউকে যৌতুক দাবি করে হত্যা করা হয়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর যৌতুকের জন্য গুরুতর যদি জখম করা হয়, গুরুতর জখম মানে কারো হাত ভেঙে ফেললো বা কারো কান কেটে ফেললো বা খুব সিরিয়াস মাথায় আঘাত করলো, সেটার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এর বাইরে সাধারণ যদি কোনো আঘাত করে, সাধারণ আঘাতটা কিরকম? আমি চেয়ারে বসবো, আমার চেয়ারটা এভাবে সরিয়ে দিলাম, আমি থাম করে পড়ে গেলাম, এটাও কিন্তু সাধারণ একটা আমি আঘাত পেয়েছি। বা আমার গায়ে, আমার শরীরে আমাকে থাপ্পড় দিয়েছে, এটাও সাধারণ জখম। থাপ্পড় দিলে কি ব্যথা পাবে না? এটাও সাধারণ জখম। তো এই ধরনের সাধারণ জখমের জন্য অবশ্যই যৌতুক আইনে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা যায়। সেই ক্ষেত্রে 3 বছর কারাদণ্ড তার জন্য।
তো নারীদের অধিকার রক্ষায় শুধুমাত্র আমাদের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই মামলা করা যায় তা কিন্তু না। অনেকে বলতে পারেন আমি এত টাকা খরচ করে কক্সবাজারে গিয়ে মামলা করব, তারপর সেই মামলাটা আবার তদন্তে দেবে, অনেক রকমের আমার হ্যাসেল হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন আমাদের সবচেয়ে কাছে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে, সেখানে যৌতুক নিরোধ আইনেও আপনারা মামলা করতে পারবেন। একইভাবে নারীদের অধিকার সুরক্ষা করার জন্য আমাদের এখানে 2-3টি আইন, বিশেষ করে 3টি আইন রয়েছে। একটি হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, যেটা কক্সবাজারে করবে। আরেকটি হচ্ছে যৌতুক নিরোধ আইনের মামলা, সেটা আমাদের চকরিয়াতে করা যাবে। আরেকটি হচ্ছে পারিবারিক সহিংসতা, অর্থাৎ যৌতুক না চেয়েও একজন নারীকে সাংসারিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা যেতে পারে, অর্থাৎ কারণে অকারণে আপনার গায়ে হাত তোলা, বা আপনাকে শুধু স্বামী হাত তুলবে তা কিন্তু নয়, আপনার স্বামীর মাতা বা স্বামীর পিতা অথবা স্বামীর বোন অথবা পরিবারের অন্য কোনো সদস্য যদি আপনাকে নির্যাতন করে থাকে, সেটি পারিবারিক সহিংসতা হিসেবে গণ্য হবে। সুতরাং পারিবারিক সহিংসতা আইনেও আপনারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়াতে আপনারা মামলা করতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে সবচাইতে কমন একটি বিষয়, আমাদের অপহরণ। অপহরণের বিষয়টি হচ্ছে বর্তমান সমাজে একটু বেশি দেখা যাচ্ছে, এই কারণে যে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্নত হওয়ার কারণে ফেসবুক, টুইটারে অনেকের সাথে অনেকে চ্যাটিং হয়, প্রেম হচ্ছে, সহজে তাদের মধ্যে একটি সম্পর্ক দেখা যাচ্ছে। আপনার নাবালিকা একজন মেয়ে, আপনাদের সবারই তো সন্তান আছে, আমাদেরও মুসলিম পরিবারও রয়েছে, যেহেতু আপনাদের সংখ্যা কম আমাদের সংখ্যা বেশি, অপরাধের সংখ্যা আমাদের ওখানে বেশি, অপরাধের সংখ্যা আপনাদের ওখানে কম। তো এখানে যে বিষয়টি রয়েছে যে অপহরণের যে বিষয়টি, তো আমি যেটা বললাম অপহরণ কিভাবে, কি কারণে, কি প্রেক্ষাপটে হয়ে থাকে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু সবার হাতে মোবাইল, আপনাদের সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন দেখা যাচ্ছে, যদিও বা আপনারা অনেক সিনিয়র পার্সন, কিন্তু দেখা যাচ্ছে আপনার যে মেয়ে এখন ছোট, সে বড় হবে, সে মোবাইল ছাড়া ভাত খাচ্ছে না, সে মোবাইল ছাড়া চলাফেরা করতে পারছে না। আমরাই আমাদের পরিবেশটাকে অভ্যস্ত করে ফেলছি, এখান থেকেও বেরিয়ে আসতে হবে। একটা নির্দিষ্ট এজ পর্যন্ত মেয়েদের হাতে মোবাইল তুলে দেওয়া দরকার, তারপরে কিন্তু তার আগে কিন্তু দিলে এটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। অর্থাৎ যখনই আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট থাকবে, তখনই আপনি ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি টুইটারে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, ইমোতে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাদের অনেক আত্মীয় স্বজন বাইরে আছে, চিটাগং আছে, ঢাকায় আছে, সবার সাথে যদি ইন্টারনেটে কথা বলেন, ইমোতে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, তো একজন নাবালিকা মেয়ে যখন এই যন্ত্রটা যখন তার হাতে আসবে, তখন সেও তো এরকম ফেসবুক, টুইটার, ইন্টারনেট, তারপর হোয়াটসঅ্যাপ, ইমো এইসব খুলতে পারে। যখন দেখবে তার সমবয়সী একটি মেয়ে এই ধরনের আইডি খুলছে, তখন সেও খুলবে। দেখা যাচ্ছে সেখানে কোনো না কোনো ছেলের সাথে তার সম্পর্ক হচ্ছে, যোগাযোগ হচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের মুসলিম সমাজেও অনেক আদিবাসীদের সাথে প্রেম করে তাদেরকে ধোঁকা দিচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একজন আদিবাসী মেয়ে মুসলিম কোনো ছেলের খপ্পরে পড়ে তার সর্বস্ব নষ্ট করে দিচ্ছে। সে প্রতিশ্রুতি দিচ্ছে আমি তোমার ধর্মে যাব, মেয়ে এটাও বলে দিচ্ছে আমি তোমার ধর্মে আমি চলে যাব। এরকম বিভিন্ন নানা রকম প্রতিশ্রুতির মুখে তারা মানসিকভাবে, অর্থাৎ তাদেরকে সাইকোলজিক্যাল তাদেরকে ব্ল্যাকমেল করছে। তো সুতরাং তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সাথে একটা মিথ্যে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তারপরে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে গিয়ে তারা বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটার অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। যেটা আজকে আমি বলছি সেটা একদিন না একদিন ঘটবে, এবং এই সমাজে ঘটছে। এটি একটা না, অনেক। আমি যেহেতু কোর্টে আছি, আমি দেখতে পাই যে অনেক মুসলিম পরিবারের ছেলেরাও আদিবাসী মেয়েদের সাথে প্রেম করছে, তারা তাদেরকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, পরে দেখা যাচ্ছে তারা বিয়ে করছে না, বড় ধরনের ক্ষতি করছে। তো এই ধরনের বিষয়ে আইনের বিষয়টিও আপনাদের নজরে রাখতে হবে। প্রথমত, যদি আপনার মেয়ে যার বয়স 18 বছরের কম, 18 বছরের কম কোনো মেয়েকে বলা হয়ে থাকে নাবালিকা মেয়ে, 18 বছরের কম কোনো ছেলেকে বলা হয় নাবালক ছেলে। যদি আপনার নাবালিকা মেয়েকে কিংবা নাবালক ছেলেকে যদি কোনো কারণে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, অপহরণ না, তাকে তার ইচ্ছাতেই নিয়ে গেল, একটা মেয়েকে তার ইচ্ছাতেই নিয়ে গেল, সে স্বেচ্ছায় চলে গেল, কিন্তু তার বয়স 18 বছরের কম, সেই ক্ষেত্রে তার অভিভাবকেরা অবশ্যই অপহরণের মামলা করতে পারে আদালতে। এবং আদালতে মামলা করার পরে ওই মেয়েটিকে নিয়ে ওই ছেলে যদি কোর্টে গিয়ে এটাও যদি বলে যে আমি স্বেচ্ছায় তার সাথে গিয়েছি, তাহলেও কাজ হবে না। আইন বলছে 18 বছরের কোনো মেয়েকে তার অভিভাবকের হাত থেকে নিয়ে যাওয়া মানেই অপরাধ, তার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই। সুতরাং এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা এটা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, এমনটা নয় যে এটা এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটছে। দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজনের জীবনে ঘটতে পারে বা আপনার প্রতিবেশীর জীবনে ঘটতে পারে, তাদেরকে আপনারা এই ধরনের
পরামর্শগুলো অন্তত দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবেন। তাহলে আমি যে কথা বললাম আমার কথা পরিষ্কার। অর্থাৎ 18 বছরের কোনো মেয়েকে যদি কেউ অপহরণ করে বা ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা প্রলুব্ধ করে তাদেরকে যদি নিয়ে যায় অভিভাবকের দখল থেকে, তখন সেটি অপহরণ হিসেবে গণ্য হবে। সেই ক্ষেত্রে মেয়েটি যদি কোর্টে এটাও বলে যে আমি তার সাথে স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তার সাথে আমার প্রেমের সম্পর্ক রয়েছে বা তার সাথে আমার বিয়ে হয়েছে, এসব বলে কোনো কারণ নেই। কারণ আমাদের দেশে আইনের বলা আছে কত বছর বয়স হলে তারা বিয়ে করতে পারবে। পুরুষ হলে 21 বছর, নারী হলে 18 বছরের উপরে। তো সুতরাং যদি 18 বছরের কোনো মেয়েকে তার ইচ্ছায়ও নিয়ে যায় তাহলে সেটি কি হবে? অপহরণ হবে। আর অপহরণের শাস্তি কিন্তু অনেক বেশি, যাবজ্জীবন কারাদণ্ড আছে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি করা যায়। তাহলে আমরা অপহরণের বিষয়টিও আমরা বুঝতে পারলাম এই কারণে যে সমাজে এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে। সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, আইনটি জানতে হবে। যারা ভুক্তভোগী রয়েছে তাদেরকে আইনি সহযোগিতা আমরা দিতে পারবো, পরামর্শ আমরা দিতে পারবো। এই পরামর্শ দেওয়াটাও আমাদের ধর্মে পুণ্যের কাজ, হয়তো আপনাদের ধর্ম এটা পুণ্যের কাজ। পরবর্তীতে যে কথাটি আমরা বলতে চাই সেটি হচ্ছে আমাদের বাল্য বিবাহ নিয়ে। তো বাল্য বিবাহের বিষয়টি হচ্ছে, আমি আগেই বলেছি, যার বয়স 18 বছরের নিচে তাকে যদি বিয়ে দেওয়া হয় তার ইচ্ছাই বা অনিচ্ছাই, সেটি হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ কেন আমরা প্রতিরোধ করতে চাই সেটা তো একটা কারণ আছে। এমনি এমনি তো কেউ বলে না। আমরা ছবিতে দেখতাম, সিনেমাতে দেখতাম ছোটবেলায়, যে ছোট ছোট ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, তারপর তারা সংসার করছে, এটা দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু আমাদের এখন কিন্তু এই ধরনের ছবিগুলো বের করা হয় না, কারণ এখন বুঝতে পেরেছে সামাজিক প্রেক্ষাপট কি। বাল্য বিবাহ কেন আমরা বন্ধ করতে চাই? বাল্য বিবাহ অপরাধ এটা জানি, কি কারণে বাল্য বিবাহ হলে কি কি ক্ষতি আছে সেটাও আমাদের জানতে হবে। বাল্য বিবাহ হলে প্রথম ক্ষতি হচ্ছে, একটা মেয়ের বয়স যখন 18-র নিচে হয়, যখন তার সাথে বিয়ে হয় কারোর সাথে, এবং বিয়ে হওয়া মানেই তো তার সাথে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার বিষয়টি জড়িত। আর সেই ক্ষেত্রে মেয়েটি গর্ভবতী হতে পারে। তো সুতরাং গর্ভপাত করার ক্ষেত্রেও তাদের কিছু শারীরিক জটিলতা হতে পারে। এবং ডাক্তারি মেডিকেল সায়েন্স বলছে যে যাদের বয়স প্রাপ্তবয়স্ক নয় সেই সমস্ত মেয়েদের অর্থাৎ গর্ভপাতের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করতে হবে। তার সৌন্দর্য একটা ভবিষ্যৎ। আপনারা জানেন যে আদিবাসী যারা রয়েছে, আপনাদেরকে নিয়ে যেহেতু আমাদের আজকের প্রোগ্রাম, সুতরাং আপনাদের এই ব্যাপারে আপনাদেরও ধারণা আছে যে বর্তমান বাংলাদেশ সরকার যারা আদিবাসী রয়েছে তাদেরকে আরো, তাদের অধিকার আরো সুসংহত করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য বর্তমান সরকার, আমাদের যিনি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি ঘোষণা দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তাদের যা যা করণীয় এই সরকার করবে। শুধু তাই নয়, আমাদের যে সরকারি যে চাকুরির ব্যবস্থা আছে সেখানে আদিবাসীদের জন্য আলাদা কোটা রয়েছে। সুতরাং অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা পরীক্ষা দিয়ে আমাদের পূর্ণ নম্বর পেতে হবে, আপনাদের ক্ষেত্রে তা কিন্তু নয়। আপনাদেরকে সেই সুবিধাটা দেওয়া হয়েছে। আপনার মেয়ে যদি আজকে পড়াশোনা করে তাহলে সেই সুবিধাটা তারা পাবে। অর্থাৎ আদিবাসী কোটায় ভালো কোনো ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি হওয়ার বা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ যেমন থাকছে, ঠিক তেমনি ভাবে চাকুরিতেও আপনাদের সেই সুবিধাটা থাকছে। তাহলে আপনি যে মেয়েটাকে আজকে বোঝা মনে করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, সেই মেয়েটি কে জানে যে ভবিষ্যতে এই যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিচারক হবে, বা যে কোনো বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা দায়িত্ব পাবে, পেতেই পারে। কারণ আমাদের সেই সুযোগটা রয়েছে। শিক্ষা খাতে যে সরকার যে সুবিধাটা দিয়েছে সেটাকে ব্যবহার করে আমরা আজকে সেই অবস্থানে আমরা যাওয়ার সেই সুযোগ সৃষ্টি হবে। তো সুতরাং যে বাল্য বিবাহ রোধ করার জন্য আপনাদের সচেতন থাকতে হবে। আরেকটি কথা, এটা আমরা শুধুমাত্র বন্ধ করতে পারি সামাজিক সচেতনতার মাধ্যমে। আপনাদের মানুষকে বোঝাতে হবে। আর যদি কোনো কারণে কেউ বাল্য বিবাহ করে থাকে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি থানায় নাম্বারে কল দিয়ে বলে দেবেন, 999 কল দিবেন, বলবে এখানে বাল্য বিবাহ হচ্ছে, আপনারা এটা এসে ঠেকান। তাহলে সেটাও কিন্তু বন্ধ হচ্ছে। ওনাদের পারমিশনের দরকার নাই। কেউ যদি করে থাকে আপনারা সেটা বন্ধ করার সুযোগ রয়েছে। তো সুতরাং বাল্য বিবাহ এটাও একটা বড় এটাকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। সর্বশেষ আমাদের যে টপিকটি রয়েছে ইভটিজিং, যেটা আমরা আলোচনা করতে চাই। আপনার মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে যাওয়ার পথে কিছু খারাপ ছেলে, বখাটে ছেলে আপনার মেয়েকে উত্তপ্ত করছে, তাকে বিভিন্নভাবে ইভটিজিং যেটাকে আমরা বলে থাকি। ইভটিজিং কিরকম? আপনার মেয়ে যাচ্ছে, তখন আপনার মেয়ের ওড়না ধরে টান দিল, তাকে হাত ধরলো, বা তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করলো, এটাও কিন্তু ইভটিজিং। অশ্লীল অঙ্গভঙ্গি করা বিভিন্নভাবে করা যায় না, অশ্লীল অঙ্গভঙ্গি করলো মানে, তারপরে তার হাত ধরলো, তার ওড়না ধরে টানাটানি করলো, বা তাকে জোর করে কিছু বলবে বলে হাত ধরে টেনে এক কোনায় নিয়ে যেতে চাইবে,
এটাও কিন্তু ইভটিজিং এর সংজ্ঞার মধ্যে পড়ে। যদি কেউ এরকম ইভটিজিং করে থাকে, যদি এরকম উত্তপ্ত করে থাকে, সাথে সাথে আপনারা আইনের আশ্রয় নিতে পারবেন এবং সরাসরি পুলিশকে থানায় কল দিতে পারেন, অথবা যদি কোনো কারণে থানা মামলা না নেই তাহলে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপনারা মামলা করতে পারেন। তো সুতরাং ইভটিজিং এর বিষয়ে আপনাদের যেহেতু এটা নতুন করে বলার কিছু নেই, ইভটিজিং বলতে কি বোঝায় সেটা আমি আপনাদেরকে অলরেডি ব্যাখ্যা করেছি। সুতরাং আপনারা এই ব্যাপারেও আইনিভাবে সহযোগিতা দিতে পারেন। এই বিষয়গুলো নিয়ে নারী শিশু নির্যাতনে সহযোগিতা পাওয়ার জন্য এই ক্লাবের, অর্থাৎ আমাদের যে আজকের আয়োজন করেছে যে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক পাঠশালার মানবিক ডেস্কের মাধ্যমে অনেকে সহযোগিতার আবেদন করেছে। আমরা এটাকে সহজ করেছি এই কারণে যে যারা এই সংগঠনের মাধ্যমে আবেদন করবে, এখানে মংদা আছেন, উনি অত্যন্ত আমাদের আজকের অনুষ্ঠানে সবচেয়ে সার্বিক সহযোগিতা করেছেন। আপনারা ওনার মাধ্যমে মানবিক সংগঠনে যদি এ ধরনের কেউ নির্যাতনের শিকার হন, তাহলে আইনি যদি কোনো সঠিক পরামর্শ দরকার হয় বা মামলা করারও দরকার হয়, এই সংগঠনের মাধ্যমে আমি এখানে উপদেষ্টা হিসেবে আছি, কোনো টাকা নেওয়া ছাড়া আমি এই মামলা আপনাদের পক্ষে আইনি কোনো সহযোগিতার দরকার হলে আমি করে দেবো, এটা আমি তাদেরকে বলেছি। তো এর মাধ্যমে ইতিমধ্যে অনেকেই আমাদের এই সংগঠনের মাধ্যমে আইনি সহযোগিতা পেয়েছেন এবং ভবিষ্যতে আমাদের যেটা টার্গেট রয়েছে যে আমাদের এই চকরিয়া, বিশেষ করে চকরিয়া পেকুয়া উপজেলার কোনো নির্যাতিত মা বোন টাকার অভাবে মামলা করতে পারছে না, মানবিক পাঠশালার দ্বারস্থ হয়েছে, আবেদন করেছে যে আপনাদের যেহেতু এই ধরনের প্রোগ্রাম আপনারা করেছেন, আমরা আইনি সহযোগিতার জন্য আপনারা আমাদেরকে একটু হেল্প করেন, তাহলে কিন্তু আমি তাদের পক্ষ হয়ে, তারা আমার সাথে যোগাযোগ করবে, তাদের পক্ষ হয়ে আমি বিনামূল্যে আপনাদেরকে সেই আইনি সহযোগিতা আমি করব। সেটা ওখানে একটা খরচ হয়, সেটা আমি করব, কারণ যেহেতু এই সংগঠন একটা বিশাল মনের, উদার মনের একটি সংগঠন, সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করে। আমরা আগেই বলেছি, পুরো সমাজ, পুরো দেশকে আমরা হয়তো পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে যদি এরকম একটি সংগঠন থেকে থাকে, তাহলে তারা তাদের নিজ নিজ অবস্থানে থেকে যদি এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো বিকল্প নেই। তারা কাজ করে যাচ্ছে। আমার চকরিয়াতে আরো অনেক সংগঠন রয়েছে, তারাও যে যার মতো করে এভাবে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। তো আমি আহ্বান করব, আজকে যারা আপনারা এখানে আদিবাসী রয়েছে, আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, ধৈর্য সহকারে আপনারা সেটা হয়তো আলোচনাটা উপভোগ করেছেন। আপনারা যে এখানে এসেছেন তার জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উপস্থিত আজকের মানবিক পাঠশালার যারা সদস্য রয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে মানবিক পাঠশালার এই আয়োজনে। মানবিক পাঠশালার সাথে জড়িত আছে এখানে আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান চকরিয়া পূরক বিদ্যাপীঠ, গ্রামার স্কুল, চকরিয়া হাই স্কুল সহ বিভিন্ন স্কুল, নামকরা স্কুল কলেজের শিক্ষার্থীরা আমাদের এই সংগঠনের সাথে জড়িত রয়েছে। সুতরাং আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং ভবিষ্যতে আমরা এই চকরিয়া পেকুয়ার অন্যান্য যে ইউনিয়ন রয়েছে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে আইনি সহযোগিতা এবং তাদেরকে সচেতন করার জন্য